আঁকাবাঁকা এক পাহাড়ি রাস্তার মাঝে সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে সবার কাছে লিফট চাইছে। তার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় সে নিরুপায় হয়ে পড়েছে। প্রথমে সেখানে একজন ট্রাক ড্রাইভার আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু মেয়েটি তাকে খারাপ মানুষ মনে করে ফিরিয়ে দেয়। তার কিছুক্ষণ পরেই সেখানে একজন ভদ্র মানুষ আসেন, আর মেয়েটি কোনো কিছু না ভেবেই তার গাড়িতে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পর মেয়েটি বুঝতে পারে তার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল, কারণ সে নিচে একটি ডেড বডি দেখতে পায়। আর তার কিছুক্ষণের মধ্যেই ওই লোকটি একটি রেঞ্জ দিয়ে আঘাত করে মেয়েটিকে মেরে ফেলে। মূলত ওই লোকটি ছিল একজন সিরিয়াল কিলার। তার কিছুদিন বাদেই একটি পাবলিক বাস কয়েকজন যাত্রী নিয়ে ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে ওয়াং নামের একজন ইন্স্যুরেন্স এজেন্ট বাসের ড্রাইভার টনিকে বলছিল কিছুদিন আগেই এখান থেকে একটি মেয়ে অদৃশ্য হয়ে গিয়েছে, আর এটা নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। কিছু দূর যাওয়ার পর তারা রেডিওতে একটি ঘোষণা শুনতে পায়, যেখানে বলা হয় একটি অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সামনের রাস্তা পুরোপুরি ব্লক হয়ে গিয়েছে। যেহেতু তারা সবাই ব্যস্ত ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় পাশের একটি রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ওই পথে কিছু দূর যেতেই তারা একটি টানেলের কাছে চলে আসে। এটা দেখে বাস ড্রাইভার টনি বলে সে আগে কখনোই এখানে এমন কোনো টানেল দেখেনি। তো কোনো কিছু না ভেবেই তারা ওই টানেলের মধ্যে প্রবেশ করে। কিছু দূর যেতেই হঠাৎ তাদের বাসের সামনে একজন মানুষ চলে আসে। সবাই বেশ ঘাবড়ে যায়, কারণ এই অন্ধকার টানেলের মধ্যে এই মানুষটি কি করছে। ওই মানুষটি পরিচয় দেয় সে একজন প্যাসেঞ্জার। এটা বলে সে বাসে উঠে বসে পড়ে। ওই বাসে থাকা লি নামের একজন যাত্রী খবরের কাগজ পড়ে জানতে পারে ওই অদ্ভুত মানুষটি মূলত একজন ক্রিমিনাল, তাই সে আত্মরক্ষার জন্য নিজের কাছে একটি ছুরি রেখে দেয়। ওই বাসে দুজন মেয়ে যাত্রী ছিল, একজন সেলিব্রিটি মডেল যার নাম সারা, আর অপরজন একটি প্রেগনেন্ট মেয়ে যার নাম জিং। সেখানে পার্ক এবং ফ্যাং নামের দুজন যমজ ভাই বোন ছিল। ফ্যাং অর্থাৎ ছেলেটি একটু ভীতু টাইপের ছিল, আর তার বোন সবসময় তাকে আগলে রাখত। তো টানেলের ভেতর ঢোকার পর 20 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তারা টানেলের শেষ মাথায় পৌঁছাতে পারেনি। তখন ড্রাইভারের মনে কিছুটা খটকা লাগে, কারণ পৃথিবীর সবচাইতে বড় টানেলটি পার হতেও সময় লাগে মাত্র 10 মিনিট। তাই তারা সিদ্ধান্ত নেয় বাস ঘুরিয়ে পেছন দিকে ফিরে যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে ফুল স্পিডে 30 মিনিট বাস চালিয়েও তারা ওই টানেলের মুখে ফিরে যেতে ব্যর্থ হয়। এটা দেখে অন্ধকার জনমানবহীন ওই টানেলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আর কি ঘটছে তা দেখার জন্য বাস থেকে নেমে যায়। তখন ওই প্রেগনেন্ট মেয়েটি তার মোবাইল ফোন নিচে পড়ে থাকতে দেখে, যেটা সে ভুলবশত টানেলে ঢোকার মুখে ফেলে দিয়েছিল। আর এটা দেখে তারা বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক টানেল নয়। এসব দেখে লি অর্থাৎ যে খবরের কাগজ পড়ছিল সে সবাইকে শান্ত হতে বলে, আর বলে তারা পায়ে হেঁটে এই টানেল পার করার চেষ্টা করবে। যেহেতু টানেলের ভেতর অন্ধকার আর খুব সহজে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সে বলে একটি দড়ির এক মাথা সে ধরে হাঁটবে, আর বাকি মাথা ওয়াং অর্থাৎ সেই ইন্স্যুরেন্স এজেন্ট ধরবে, যাতে তারা একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারে। তখন ওই অদ্ভুত লোকটি লিকে বলে সেও তাদের সাথে যাবে, আর এর মাধ্যমে লি জানতে পারে ওই লোকটির নাম চিয়েন। তো এভাবে তারা টানেলের একদিকে হাঁটতে শুরু করে। এদিকে আস্তে আস্তে যখন আরও অন্ধকার ঘনিয়ে আসে, তখন বাসের বাকি যাত্রীরা দেখে অন্ধকারের ভেতর থেকে দুজন মানুষ তাদের দিকে হেঁটে আসছে। তারা ভয় পেয়ে সবাই মোকাবেলার প্রস্তুতি নেয়, কিন্তু কাছে আসতেই দেখা যায় তারা আর কেউ নয়, বরং লি এবং চিয়েন। তারা বুঝে যায় যেখান থেকে তারা হাঁটা শুরু করেছিল আবার সেখানেই চলে এসেছে। তারা যতবারই টানেলের শেষ প্রান্ত খুঁজতে গিয়েছে, ততবারই তারা ওই একই জায়গায় এসে থেমেছে। তখন লি সবাইকে বলে তাদের খাবার একত্র করতে, যাতে তারা সেগুলো সঠিকভাবে সবার মাঝে বন্টন করতে পারে। এরপর তারা বাসের মধ্যে ওই মেয়ে দুজন আর যমজ ভাই বোনকে রেখে আবারও টানেলের থেকে বেরোনোর রাস্তা খুঁজতে শুরু করে। এদিকে বাসের ভেতর জিং জেগে উঠে দেখে সবে মাত্র 30 মিনিট হয়েছে, কিন্তু পুরো বাস ধুলোয় ঢেকে গেছে। লি এবং তার দল সেখানে পৌঁছে দেখে তাদের সব খাবারও নষ্ট হয়ে গিয়েছে। তো এবার তারা বুঝতে পারে এই টানেলের ভেতর সময় খুবই দ্রুত অতিবাহিত হচ্ছে বাইরের দুনিয়া থেকে, অর্থাৎ বাইরের দুনিয়ার 1 ঘন্টা সমান এখানে 1 সপ্তাহ। তো এবার তারা বাসের ভেতর ঢুকে ওই টানেলের একটি ম্যাপ খুঁজে পায়, তবে তারা কেউই জানে না ম্যাপটি ওখানে কে রেখেছে। এটা দেখে লি বুঝতে পারে কেউ হয়তো তাদের সাথে খুব বাজে ধরনের মজা করছে। লি তৎক্ষণাৎ ওই ম্যাপটি হাতে নেয় এবং টানেলের সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। তখন হঠাৎ সেখানে কারেন্ট চলে যায়, আর লি ও তাদের মধ্যে থেকে গায়েব হয়ে যায়। এরপর তারা সেখানে রক্তের দাগ দেখতে পায়। যেহেতু লি এখন সেখানে নেই, তাই চিয়েন অর্থাৎ অদ্ভুত মানুষটি সকলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেয়। তারা ওই রক্তের নিশানা ধরে একটি দেয়ালের কাছে এসে থামে, এবং তা ভেঙে ভেতরে ঢুকলেই একটি অদ্ভুত সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। সেখানে ঢুকেই তারা কিছু হারিয়ে যাওয়া মানুষের লিস্ট দেখতে পায়, সেই সাথে মানুষের কাটা হাতও দেখতে পায়। সবশেষে তারা সেখানে ওই টানেলের একটি ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম খুঁজে পায়, আর তাতে দেখতে পায় ওই টানেলের মধ্যে আরও 6টি অদ্ভুত কক্ষ রয়েছে, যেগুলো প্রতিটি একটি অপরটির সাথে সংযুক্ত। তখন চিয়েন সবাইকে বলে এখান থেকে পালাতে হলে তাদেরকে ওই 6টি সুড়ঙ্গ পার করতে হবে। তো এবার তারা রুমের মধ্যে অপর রুমে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। তখন তারা সেখানে অদ্ভুত একটি ক্যালেন্ডার খুঁজে পায়, যেটাতে শুধুমাত্র জুলাইয়ের 15 তারিখ রয়েছে। তারা ওই ক্যালেন্ডারটি খুলে ফেলতেই অন্য একটি সুড়ঙ্গের দরজা আবিষ্কার করে।
তারা সবাই যখন ওই সুড়ঙ্গে প্রবেশ করে তখন আগের সুড়ঙ্গে থাকা টেলিভিশন চালু হয়ে যায়, আর সেখানে দেখানো হয় একটি মেয়ে কোনো একটি গুহার মধ্যে আটকে রয়েছে। তারা দ্বিতীয় সুড়ঙ্গে ঢুকেই সেই বাসাটিকে দেখতে পায়, আর সেটাকে দেখে মনে হচ্ছিল যেন এটা এখানে কয়েক মাস ধরে পড়ে রয়েছে। তারা বাসের ভেতর গেলে কয়েক প্যাকেট নুডলস খুঁজে পায়, কিন্তু ড্রাইভার টনি একটি বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে সেই নুডলসগুলো নিয়ে নেয়। মূলত সময় এখানে এত দ্রুত যাচ্ছিল যে সবাই ঘন ঘন ক্ষুধার্ত হয়ে পড়ছিল আর জানোয়ারের মতো আচরণ করতে শুরু করে। তখন সারা নামের সেই মডেল এতটাই ক্ষুধার্ত হয়ে পড়ে যে টনির কাছে তার শরীরের বিনিময়ে এক প্যাকেট নুডলস চায়, আর টনিও এতে রাজি হয়ে যায়। তারা যখন মিলিত হচ্ছিল তখন ওয়াং এসে সেখান থেকে নুডলস চুরি করে নেয়, আর এটা দেখে টনির সাথে ওয়াংয়ের মারামারি লেগে যায়। এক পর্যায়ে কেউ একজন টনিকে পেছন থেকে ধারালো কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলে, আর বাকি সবাই এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখনই ওয়াং বাসের নিচে নুডলস আনতে গিয়ে একটি ম্যানহোল দেখতে পায়, আর সবাই মিলে দ্রুত সেই ম্যানহোলের ভেতর নেমে পড়ে আর একটি অদ্ভুত সুড়ঙ্গের খোঁজ পায়। আর এবার সেখানে টেলিভিশনে দেখা যায় গর্তের ভেতরে থাকা সেই মেয়েটি আস্তে আস্তে পানিতে ডুবে যেতে শুরু করেছে। তো এবার তারা আবারও অন্য টানেলে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর আগের বারের মতো একটি ক্যালেন্ডার খুঁজে পায়। সেটা খুলে ফেলতেই তারা অন্য একটি টানেল পেয়ে যায়। তবে এবারের টানেলটি ছিল অন্য সবগুলোর থেকে বেশি ভয়ঙ্কর আর ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর এগোতেই তারা আবারও সেই বাসটিকে দেখতে পায়, তবে বাসের ভেতর এবার তারা সাপ দেখতে পায়, আর দেখে মনে হয় বাসটি এখানে কয়েক বছর ধরে পড়ে রয়েছে। তো ওয়াং এবার খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, আর সে বন্দুক উঁচিয়ে সবাইকে বলে যখন লি মারা গিয়েছে তখন তারা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে, আবার যখন টনি মারা গিয়েছে তখন তারা একটি ম্যানহোল খুঁজে পেয়েছে। অর্থাৎ যখনই তাদের মধ্যে কেউ মারা যাবে তখনই তারা একটি সুড়ঙ্গ খুঁজে পাবে। তাই আমি যদি তোমাদেরকে মারতে শুরু করি তাহলে 6টি সুড়ঙ্গ খুঁজে পাবো আর এখান থেকে বের হতে পারবো। তো তখন সে ওই অদ্ভুত মানুষটি অর্থাৎ চিয়েনকে মেরে ফেলে। এরপর ওয়াং সেই যমজ বাচ্চাদেরকেও মারতে শুরু করে আর তাদের মধ্যে থেকে ফ্যাংকে মেরে ফেলে। সে সারাকেও গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ একজন এসে তাকে পেছন থেকে মেরে দেয়। তার মৃত্যুর পর বাকি সবাই আরও একটি গোপন সুড়ঙ্গের ভেতর পৌঁছায়। তাদের সাথে যে প্রেগনেন্ট মেয়েটি ছিল তার এবার ডেলিভারির সময় চলে আসে। এদিকে সারা বাসের ভেতর খাবার খুঁজতে গিয়ে চারপাশে অদ্ভুত সব কিছু দেখতে পায়। সে মূলত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই তার হ্যালুসিনেশন হচ্ছিল। এরপর সে সেখানে একটি আয়না দেখতে পায়, আর সেটার কাছে গেলে কেউ একজন তাকে পেছন থেকে মেরে দেয়। এরপর অবশিষ্ট 3 জন হাঁটতে শুরু করে, কিন্তু তখন জিং দেখে সে কিছুক্ষণ আগে যে বাচ্চাটি জন্ম দিয়েছে সে বাচ্চাটি মারা গিয়েছে। ঠিক তখনই চিয়েনের চোখ খুলে যায়, আর সে নিজেকে হাসপাতালের একটি সিক্রেট কক্ষে আবিষ্কার করে। আর এখানে একটি টপ সিক্রেট মিলিটারি মিটিংয়ে একজন আর্মি অফিসার সবাইকে বোঝায় যে আসল ঘটনাটা কী। গল্পের শুরুতে যে সিরিয়াল কিলারের কথা বলা হয়েছিল তার নাম ছিল জেমস, আর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে, কিন্তু দুর্ঘটনার কারণে সে বর্তমানে কোমায় চলে গিয়েছে। জেমস অনেক মেয়েদেরকে কিডন্যাপ করে মেরে ফেলেছে, তবে সর্বশেষ সে যাকে কিডন্যাপ করেছে তার নাম সারা, আর জেমস এখনও তাকে মারতে পারেনি, তাই সে তাকে লুকিয়ে রেখেছে। তবে জেমস ছাড়া কেউই জানতো না সে সারাকে কোথায় লুকিয়ে রেখেছে। তাই তারা জেমস কোমায় থাকার কারণে একজন সাইকোথেরাপিস্টকে তার মস্তিষ্কের সাথে কানেক্ট করে সারার লোকেশন জানার সিদ্ধান্ত নেয়। আসলে ওই সাইকোথেরাপিস্ট হলো চিয়েন, আর ওই মেয়েটি যাকে কিডন্যাপ করা হয়েছে সে আর কেউই নয় বরং চিয়ানের স্ত্রী। আর এতক্ষণ ধরে যা কিছু হয়েছে সেটা আসলে জেমসের মস্তিষ্কে চলছিল। চিয়ান এতক্ষণ ধরে এটাই জানতে পারে তার ওয়াইফ কোনো একটি নদীর পাশে গর্তের ভেতর বন্দি রয়েছে, আর খুব শীঘ্রই সেখানে না পৌঁছালে বৃষ্টিতে পানি বেড়ে গিয়ে সে সেখানেই মারা যাবে। ওই দিন রাতে চিয়ান পুলিশ অফিসারকে সেই ক্যালেন্ডার দেখে 15 জুলাই তারিখের কথা বলে। এটা শুনে ওই অফিসার বলে এটা হলো সেই তারিখ যে তারিখে ওই সিরিয়াল কিলার অর্থাৎ জেমসের বাবা মারা গিয়েছিল। মূলত জেমসের মায়ের একজন ড্রাইভারের সাথে সম্পর্ক ছিল, আর এটা জেমসের বাবা জেনে যায়, আর তাই জেমসের মা তার বাবাকে খুন করে নিজেও আত্মহত্যা করে নেয়। আসলে জেমস একজন টানেল ইঞ্জিনিয়ার, তাই সে যখন কোমায় চলে যায় তখন থেকে সে তার মস্তিষ্কে এক রহস্যে ঘেরা এক ভয়ঙ্কর টানেল বানাতে শুরু করে, যেখানে কেউ একবার হারিয়ে গেলে ফিরে আসার আর কোনো উপায় ছিল না। চিয়েন চেয়েছিল ওই সুড়ঙ্গে প্রবেশ করে জেমসকে বাইরে বের করে আনবে, যাতে জেমস কোমা থেকে ফিরে আসে। কিন্তু সিরিয়াল কিলার জেমসের মস্তিষ্কের ভাবনা এতটাই পেঁচানো হবে সেটা চিয়ান কখনও কল্পনা করতে পারেনি। তার মস্তিষ্কে থাকা ওই বাসের প্যাসেঞ্জারগুলো মূলত তার আসল জীবনের এক একটি মুহূর্ত। এদের মধ্যে সবথেকে ভালো ছিল লি, শুধুমাত্র তার মধ্যে ভালো মানুষ হবার কোয়ালিটি ছিল। সবথেকে খারাপ ছিল টনি, যে কিনা জেমসের রাগকে প্রদর্শন করত। ওয়াং ছিল মূলত জেমসের বাবার চরিত্র, কারণ যেভাবে সে সবাইকে মারছিল আসল জীবনেও তার বাবা এভাবেই তার মাকে মারধর করত। আর সারা একদম জেমসের মায়ের মতো ছিল, কারণ তার মা বাস্তব জীবনে একজন মডেল ছিল, আর তারও একজন ড্রাইভারের সঙ্গে সম্পর্ক ছিল। আর প্রেগনেন্ট জিং ছিল মূলত জেমসের চিন্তাভাবনা, অর্থাৎ সে তার মাকে ঠিক ওই রূপেই দেখতে চেয়েছিল, কিন্তু সেও জেমসের খারাপ দিকটা বদলাতে পারেনি, আর সেও মারা যায়।
অবশেষে ওই দুজন যমজ বাচ্চা ছিল যারা জেমসের ছোটবেলার কথা মনে করিয়ে দিত, কিন্তু সেখানে তাদের মধ্যে লুকিয়ে আরও একজন থাকে যে একে একে ওই বাসে থাকা যাত্রীদের মেরে ফেলেছে। তো পরদিন জিয়েন আবারও জেমসের মস্তিষ্কে যায় আর গিয়ে সরাসরি তার ওয়াইফ সারার কথা জিজ্ঞাসা করে, কিন্তু জেমস তাকে কিছু না বলে শুধু বলতে থাকে, আমি আমার মাকে ঘৃণা করি কারণ সে আমার বাবাকে মেরে ফেলেছে, আর এই কারণেই জেমস মেয়েদেরকে কিডন্যাপ করে মেরে ফেলতো। এরপর জেমস জিয়ানকে তার মস্তিষ্কের আলাদা আলাদা জায়গায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে জেমসের জীবনের অনেক কিছুই জানা যায়। এরপর চিয়েন সে যমজ বাচ্চাদেরকে দেখতে পায়। জেমস ছেলেটির কাছে তার ওয়াইফের লোকেশন জানতে চাইলে মেয়েটি তাকে বারণ করে দেয়। এরপর চিয়েন একটি সিনেমা হলে পৌঁছায়। অবশেষে সে সেখানে ওই খুনিকে দেখতে পায় যে সবাইকে খুন করছিল, আর সে অন্য কেউ নয় বরং খুনি চিয়েন নিজেই। এর মানে হচ্ছে জেমসের মস্তিষ্ক এতটাই শয়তানিতে ভরপুর ছিল যে সে যে কাউকেই খুনি বানিয়ে দিতে পারে। তখন জেমসের মস্তিষ্কে থাকা ওই খুনি চিয়ান বলে সে সারাকে বাঁচাতে চায় না, তাই সে এক এক করে সবাইকে মেরে ফেলেছে। এরপর জেমস আসল চিয়েনকে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়, আর সেখানে গিয়ে ওই খুনি চিয়েন আর আসল চিয়েনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। যখন আসল চিয়েন জিততে যাবে ঠিক এমন সময় সেখানে আরও একটি খুনি চিয়েন হাজির হয়, অর্থাৎ চিয়েন কখনও জেমসের মস্তিষ্ক থেকে খারাপ মানুষটাকে দূর করতে পারবে না। অবশেষে চিয়েনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ভাবে সে যদি নিজেকে মেরে ফেলে তাহলে জেমসের মাথা থেকে এসব কিছু মুছে যাবে, আর তাই সে নিজেকে নিজে মেরে ফেলে। ঠিক তখন আস্তে আস্তে জেমসের মস্তিষ্ক থেকে খারাপ চিন্তাভাবনাগুলো ধ্বংস হয়ে যায়। ঠিক তখনই হাসপাতালে জেমস জেগে ওঠে আর সম্পূর্ণ একজন ভালো মানুষের মতো আচরণ করতে শুরু করে। তখন জেমস পুলিশ অফিসারকে চিয়েনের ওয়াইফ সারার লোকেশন বলে দেয়, যাকে সে কিডন্যাপ করেছিল। অবশেষে পুলিশ সারাকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু চিয়ান আর জেগে ওঠে না। সে ওই সুড়ঙ্গে সবসময়ের জন্য বন্দি অবস্থাতেই থেকে যায়, আর আসল জীবনে সে হসপিটালে কোমাতেই থেকে যায়।